This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH। নমস্কার, সারা দিন ধরে গোটা রাজ্যে কোথায় কি ঘটলো সব খবর নিয়ে শুরুতেই নজরে জেলা। ডেপুটেশনের নামে মালদায় গাজলে তৃণমূলের গুন্ডামি, গেট ভেঙে আলাল গ্রাম পঞ্চায়েত অফিসে তাণ্ডব, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ইট ছোড়ার অভিযোগ, নীরব দর্শক পুলিশ। পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদারকেও বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এবং কংগ্রেস পঞ্চায়েতে বহিরাগত গুন্ডা এবং আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে, অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তৃণমূলের। ব্যারাকপুর পুরসভা এলাকায় বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়েও ক্ষোভ। রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, পুরসভায় বিক্ষোভ সিপিএম এর। পুরসভার গেট আটকে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বাম কর্মী সমর্থকদের। ঘটনায় সরগরম ব্যারাকপুর পুরসভা চত্বর। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থা, প্রশ্নের মুখে রাজপুর সোনারপুর পুরসভার পরিষেবা। নিকাশি নালা ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ, দ্রুত রাস্তা ও নিকাশি নালা সংস্কারের দাবিতে প্রতিবাদ সিপিএম এর। নাগরিক পরিষেবা উন্নত করার পাশাপাশি জলাভূমি রক্ষার দাবিতেও সরব বিক্ষোভকারীরা। নাগরিক সমস্যা সমাধান না হলে আগামীতে পুরপ্রধানের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বামেদের। সহপাঠীকে পেটাতে 200 টাকার সুপারি আর এক পড়ুয়ার। আক্রান্ত ছাত্র ক্লাস 8-এর পড়ুয়া। খবরের শিরোনামে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, অভিযোগ র্যাগিং এর। আতঙ্কে স্কুল ছাড়ল র্যাগিং এর শিকার ক্লাস 8-এর পড়ুয়া। পাশাপাশি চাকু নিয়ে বহিরাগতদের স্কুলে ঢোকার অভিযোগে চাঞ্চল্য। স্কুলের 7ম শ্রেণীর ছাত্রদের পেটানো হয় স্কুলের বাইরে। মারামারি আটকাতে ময়দানে নামতে হয় খোদ শিক্ষককে। বিপদ বেড়েই চলেছে শরীর সমাধি ঘরবাড়ি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন, গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি। শামশেরগঞ্জের উত্তর চাচন মিস্ত্রির পাড়ায় হুলস্থুল। সূত্রের খবর, তলিয়ে গিয়েছে গ্রামের 8 থেকে 10টি বাড়ি। কোনো ক্রমে পালিয়ে প্রাণ রক্ষা বাসিন্দাদের। বড়সড় ফাটল মন্দিরে, যে কোনো সময় তলিয়ে যেতে পারে ওই মন্দিরটি। এবার শুরু করছি আজকে ডাবল স্পেশাল মানি ট্রিপল ইস্যু, যেখানে সারাদিনের খবরের ভিড়ে যে খবর হয়তো আপনার একটু নজর এড়িয়ে যাচ্ছে সেই খবর, সেই গুরুত্বপূর্ণ খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ স্পেশাল খবর কোনগুলো? আমাদের প্রথম ইস্যু, ধারের ভার। দেখুন, মধ্যবিত্তের ঘাড়ে দেনার বোঝা এমনিতেই, সংসার চালাতে গিয়ে হিমশিম অবস্থা। ধার মেটাতেই নাকি সবচেয়ে বেশি খরচ হচ্ছে, তথ্য তাই বলছে, আপনাদেরও বলবো আজ। 2, স্বাস্থ্যে অসুখ। একে গোদের ওপরে বিষের ফোড়াও বলা যেতে পারে, তার কারণ মেডিক্লেমে প্রিমিয়াম দিতে গিয়ে পকেট তো ফাঁকা, উপরন্তু ওষুধের চড়া দাম, মানে সিস্টেমেই অসুখ, বলবো আপনাদের। 3, মেট্রোয় সুদিন। আর রয়েছে আরও একটা সুখবর, কারণ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড রুটে কি সেটা জানাবো আপনাদের আজ। দেখুন, ধার বাকিতে চলছে সংসার, ধার মেটাতেই বেতন একেবারে সাবার। যে কথা বলছিলাম প্রথমেই, সরকারি রিপোর্টে চোখ কপালে তোলার মতো তথ্য। আমি আপনি অনেকেই মোবাইলের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করি। তো ধরুন, জুলাই মাসে গোটা দেশে ইউপিআই পেমেন্ট সবচেয়ে বেশি কোন খাতে হয়েছে জানেন? অন্ন, বস্ত্র বা পড়াশোনার জন্য নয়, খরচ হয়েছে ধার মেটাতে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তথ্য বলছে, জুলাইয়ের ইউপিআই এর মাধ্যমে প্রায় 94,000 কোটি টাকার ধার মিটিয়েছে দেশের জনতা। 16 কোটি মানুষ, মাথা পিছু প্রায় 6,000 টাকা। আর একটা তথ্য দিই, তাহলেই বুঝবেন দেনার বোঝা কতটা। ইউপিআই এর মাধ্যমে মুদির দোকানে 65,000 কোটি টাকার কেনাকাটা হয়েছে। কতজন? 300 কোটি দেশবাসী। মাথা পিছু খরচ কত? মাত্র 214 টাকা, অর্থাৎ ধার মেটাতে 6,000 টাকা আর পেট ভরাতে 214 টাকা। একটা সময় ছিল দোকানের সামনে লেখা থাকতো, আজ নগদ কাল ধার। ধার চাহিয়া লজ্জা দিবেন না, এখন যেন ঠিক উল্টো ছবি, আজ ধার কাল নগদ। দেনায় ডুবে থাকার এই ট্রেন কি মধ্যবিত্তের জন্য আদৌ ভালো? জনগণ একটু ভোগবাদী মানসিকতায় বিশ্বাসী হয়ে গেছে। প্রত্যেকটা মানুষই খরচা করবে, সরকারও চাইছে খরচা করুক, খরচা করলে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে জিএসটি কালেকশন বাড়বে দেশের। কিন্তু আমি বলছি, সেটা কতটা নেব, কতটা লোন নেব, কোন গাড়িটা কিনবো, প্রথমেই আমি একটা দামি গাড়ি কিনবো কিনা, এই সবগুলো আমি বলবো নিজের মধ্যে নিজের সীমাটাকে অতিক্রম যাতে মানুষ না করে।
দেখুন, রিজার্ভ ব্যাংকও কিছুদিন আগে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে ব্যাংকে সঞ্চয় কমছে, অথচ ঋণের বোঝা বাড়ছে। নানাভাবে লোন, বাড়ির লোন, গাড়ির লোন, মোবাইল, ল্যাপটপ, ফ্রিজও তো কেনা হচ্ছে ইএমআই এ। সঞ্চয় কমার কারণ কি? দেখা যাচ্ছে মানুষের হাতে টাকা কমছে। প্রথমত, বেতন বৃদ্ধির হার পর্যাপ্ত নয়। দ্বিতীয়ত, থাকা খাওয়া বিভিন্ন ফি বেড়েই চলেছে। তৃতীয়ত, বেলাগাম চিকিৎসা খরচ, ফলে সঞ্চয় করার সুযোগ একেবারে কমে যাচ্ছে। এদিকে সহজে এবং কম সুদে ঋণের বন্দোবস্ত প্রচুর। মাসিক কিস্তিতে কিস্তিমাত হয়ে যাওয়ার ভয় নেই তো? নিজের ভাড়াটা নিজেকে বুঝতে হবে। দেখুন, এখন মেডিকেল এক্সপেন্ডিচার খুব বেড়ে গেছে এবং প্রত্যেকটা মানুষের নিজের বা তার বৃদ্ধ বাবা মা, তার জন্য মেডিক্লেমের খরচা আছে, হসপিটালাইজেশনের খরচা বাড়ছে, ওষুধের দাম বাড়ছে। কয়েকটা খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেখানে কিছু মানুষ দেনার দায়ে তারা আত্মহত্যা পর্যন্ত করেছেন। দেখুন, অর্থনীতির বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত যে কথাগুলো বললেন, শুনলেন কি কথাগুলো? চিকিৎসার খরচ বেড়েই চলেছে। রবিবার আরএসএস প্রধান মোহন ভাগবত শিক্ষা স্বাস্থ্যের খরচ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষা স্বাস্থ্য अधिक आवश्यकता सबको प्रतीत होती है, स्वास्थ्य के लिए, शिक्षा के लिए। लेकिन दुर्भाग्य ऐसा है कि ये दोनों बातें यानी सहज सुलभ नहीं रही और सस्ती भी नहीं रही। आज इसको भी कमर्शियल बना दिया गया है। শিক্ষা স্বাস্থ্য আগে সেবা ছিল, এখন ব্যবসা হয়ে গিয়েছে। মোহন ভাগবতের এই কথাগুলো আম জনতার মনের কথা। এমনই ব্যবসা হয়ে দাঁড়িয়েছে যে চিকিৎসা ব্যবস্থা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ার জোগাড়। সরকারি হাসপাতালে সহজে বেড মেলে না, বেসরকারি হাসপাতালই ভরসা, অথচ খরচ বিপুল। সেখানে আবার বেশিরভাগ জায়গাতেই সরকারি স্বাস্থ্যসাথী কার্ড তো চলে না। ভরসা তাহলে বেসরকারি স্বাস্থ্য বিমা, আর সেই মেডিক্লেমের খরচ একেবারে আকাশচুম্বী। বেড়েই চলেছে প্রিমিয়াম, বিশেষ করে প্রবীণদের প্রিমিয়াম। বিপদের শেষ এখানেই নয়, প্রিমিয়াম বাড়লেও আগের মতো ক্লেম মিলছে না বলেও অভিযোগ উঠছে। প্রিমিয়ামে তো ডেফিনেটলি এটা অনেকটাই বেড়ে গেছে ডাউন দ্য ইয়ার্স, কিন্তু দেখুন এটা সবটাই বলতে গেলে একটা বিজনেস। আমরা মেডিক্লেম করি হচ্ছে আমরা আশা করি যে আমাদের ট্রিটমেন্টটা ক্যাশলেস হবে, কিন্তু অথচ যখন আমাদের বিল জেনারেট হয়, ইন্স্যুরেন্স যখন ওটাকে অ্যাপ্রুভ করে, ওরা পুরোটা অ্যাপ্রুভ করে না, আর ওরা আমাদেরকে দেখছি আজকাল 20%-এর বেশি দিতে হয়। তো এটা একটা কনসার্ন। বেড়ে যাচ্ছে। তারপর মেডিক্লেমে যেটা সমস্যা হয়, কখনো কখনো দেখা যায় যে এগুলো দেবো না আমরা, মানে ওরা খুদ বার করে। হঠাৎ তোর পেটে ব্যথা এবং সে পেটে ব্যথার জন্য ভর্তি করি, তারা সেখান থেকে খুঁজে খুঁজে, এর আগে একবার পেটে ব্যথা হয়েছিল, খুঁজে খুঁজে তারা বললো যে না এটা প্রিভিয়াস, বলে মেডিক্লেমটা আমাদের দিল না। 2 লাখ টাকার বিল হয়েছিল, আমরা নিজেরা পেমেন্ট করি। দেখুন, যে অভিযোগগুলো আপনারা শুনলেন, সেই অভিযোগ শুধুমাত্র রোগীর পরিজনদের তা কিন্তু নয়। পূর্বাঞ্চলীয় বেসরকারি হাসপাতাল সংগঠনের প্রেসিডেন্ট রূপক বড়ুয়া, তারও তো একই অভিজ্ঞতা। প্রিমিয়াম বাড়ছে লাফিয়ে, কিন্তু সুবিধা ক্রমশ কমছে। আজকের দিনে হেলথ কেয়ারের এক্সপেন্সটা যে জায়গায় পৌঁছাচ্ছে, পার্টিকুলারলি প্রাইভেট হেলথ কেয়ার এক্সপেন্সে আমি বলছি, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ইন্স্যুরেন্সই সাপোর্ট করছে, হেলথ ইন্স্যুরেন্স সাপোর্ট করছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রতি বছর অন্তর অন্তর একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম একটা বাড়ছে, যে প্রিমিয়াম একদিকে বাড়ছে, কিন্তু সেই হিসেবে তাদের সুবিধা বেনিফিটসগুলো কিন্তু রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে। প্রিমিয়াম এক লাফে অনেকটা বেড়ে যাওয়ায় অনেকেই বিমা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, অনেকে রিনিউয়াল প্রিমিয়াম দিতে পারেননি। তরুণ চাকুরের মা বাবার প্রিমিয়াম লক্ষাধিক টাকার কাছাকাছি। সংসার চালিয়ে এত টাকা দেওয়া সম্ভব কি? একটু সুরাহা করতে পারত তো সরকারি, মানে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারি। জীবন বীমা, স্বাস্থ্য বীমা দুইয়ের উপরই 18% হারে জিএসটি নেয় সরকার। গত বছর মন্ত্রীগোষ্ঠী সুপারিশ করে যে এই জিএসটি তুলে দেওয়া হোক, কিন্তু জিএসটি আজও ওঠেনি। জিএসটি কাউন্সিলে এই নিয়ে আলোচনা পর্যন্ত হয়নি। 18% মানে নেহাত কম টাকা নয়। 50,000 টাকার প্রিমিয়াম হলে 9,000 টাকা হচ্ছে কর, মানে ওই জিএসটি, যার অর্ধেক পায় কেন্দ্র, অর্ধেক পায় রাজ্য। ফলে না কেন্দ্রের শাসক দল না রাজ্যের শাসক দল কেউই এই নিয়ে বিশেষ উচ্চবাক্যটুকুও করেনি।
18% জিএসটিতে ছাড় দেওয়াটা, এটা যদি পাওয়া যায় তাহলে অনেক কিছু পাওয়া হবে, অনেকটা পাওয়া হয়ে গেল। সব কিছু দিনকে দিন বেড়ে যাচ্ছে, সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে, সব বোঝা আমাদেরকে, কিচ্ছু আমরা কোনো সুবিধাই পাচ্ছি না। সব বোঝা সত্যি তো আমাদেরই, মানে আমি, আপনি, আমাদের সাধারণ মানুষ, জনতা আসলে অসহায় আমরা। নেতাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের গতি নেই। নেতারা কি বলছেন? কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, জীবন এবং স্বাস্থ্য, এই দুটোতেই যদি এতখানি জিএসটি বসিয়ে দিয়ে থাকে, তাহলে বুঝে নিন এটা জনগণের বন্ধু সরকার না এটা গণশত্রুদের সরকার। একরকম ভাবে কেন্দ্রীয় সরকার মেনেও নিয়েছে, মানুষকে রিলিফ দেওয়ার জন্য এই বিষয়টি কেন্দ্রীয় সরকার উপযুক্ত সময় উপযুক্তভাবে এটা প্লেস করবে। সরকার ব্যর্থ, তাই বিমা, এবার বিমা, তারপরে আবার জিএসটি। বকলমে সরকার কিছু করবে না, কিন্তু টাকা তুলবে, এটা মেনে নেওয়া যায় না। মেডিকেলে টার্গেট ছিল অন্তত 1.5 লক্ষ কোটি টাকা প্রতি বছর মানে হেলথ, পাবলিক হেলথের উপর কেন্দ্রীয় সরকার খরচ করবে। তারপর তো রাজ্য সরকার আছে, তারপর তো প্রাইভেট হসপিটাল আছে। এখন সেই 1.5 লক্ষ টাকাটা কারো যেন কিছুতেই বার করতে পারে না। দেখুন, দোষ যারই হোক না কেন বা এই দোষ চাপানোর খেলা যতই হোক না কেন, জনতার খরচ কিন্তু কমছে না, দিন দিন বাড়ছে। তার মধ্যে লক্ষাধিক টাকার মেডিক্লেম করেও অনেকে ক্লেমও পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? বিমা জগতের সদস্যরা বলছেন বেশ কিছু শর্ত আছে। পলিসি কেনার আগেই শর্তগুলো ভালো করে খেয়াল রাখুন। ভালো করে না জেনে স্বাস্থ্য বিমা করলে পস্তাতে হতে পারে। ধরুন 5 লাখ টাকা যদি বিমা করেন, আপনি রুম রেন্ট 5,000 টাকাই পাবেন, কিন্তু আবার 10 লাখ টাকায় যদি বিমা করেন, আপনি কিন্তু 5,000 টাকার বেশি রুম রেন্ট পাবেন না। এটা খুব ভাইটাল পয়েন্ট। আমি বুঝিয়ে, ধরুন আপনি একটা বিমা করছেন, আপনার সুগার আছে কি না, আপনার হাইপার টেনশন আছে কি না, আপনার এপিলেপসি আছে কি না, প্রিভিয়াস কোনো সার্জারি, বুকে স্টেন বসেছে কি না, এই ডিক্লারেশনগুলো যদি ঠিকঠাক না দেন, তাহলে কিন্তু আপনি মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টে পড়ে যাবেন এবং আপনার ক্লেম আটকে যেতে পারে। তখন হয়তো আপনি বলবেন আমি ক্লেমটা কেন পেলাম না। কারণ 1 ইয়ার ওয়েটিং পিরিয়ড আছে, যেখানে আপনার ধরুন ইএনটি রিলেটেড কিছু আপনি পাবেন না। প্রথম 2 বছরে গলব্লাডার স্টোন, হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস, ফিস্টুলা, ক্যাটারাক্ট এগুলো পাবেন না। দেখুন, এতক্ষণ তো উদ্বেগের খবর, চিন্তার খবর দিচ্ছিলাম। এবার একটু ভালো কথা বলি, মানে আমাদের ওই তৃতীয় ইস্যু। এবার একটা ভালো কথাই বলি আপনাদের। নদীর নিচে দেশের প্রথম মেট্রো, সেই শিরোপা কলকাতা ইতিমধ্যে ছিনিয়ে নিয়েছে, কিন্তু সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর রুট এখনো কিন্তু অসম্পূর্ণ। মেট্রো চলে সেক্টর 5 থেকে শিয়ালদা আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে। বউবাজার বিপর্যয়ের জেরে এখনো জোরেনি শিয়ালদা এসপ্ল্যানেড, মাত্র 2.2 কিলোমিটার, কিন্তু মনে হয় কত দূর। 22শে অগস্টে সম্ভবত কলকাতার ফাটা কপাল জুড়তে চলেছে। শিয়ালদা এসপ্ল্যানেড রুটে মেট্রো চলবে। উদ্বোধন করতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হওয়ার খানিকটা ইঙ্গিত দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার। আজ এসপ্ল্যানেড থেকে সুড়ঙ্গ পথে শিয়ালদা পরিদর্শন করেছেন রেল বোর্ডের চেয়ারম্যান। তার মতো ওজনদার কর্তার পরিদর্শনকে ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রেলের আধিকারিকরা। मोस्ट ऑफ द वर्क जहाँ पे जो बैलेंस वर्क है वो ऑलमोस्ट कंप्लीट हो चुके हैं एंड वेरी शॉर्टली ऑनरेबल पीएम विल इनॉग्रेट दीज sections and very soon it will be dedicated. শুধু এই মেট্রোই নয়, নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের দরজাও খুলে যেতে পারে ওই 22শে অগস্টই। নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট জর্চর রোড হয়ে একেবারে সোজা বিমানবন্দর। বনগাঁ শাখার রেল যাত্রী এবং এয়ারপোর্টের যাত্রী সবারই বড় সড় সুবিধা হওয়ার কথা। কেউ চাইলেই হাওড়া থেকে বা গড়িয়া, টালিগঞ্জ থেকে মেট্রোয় একদম সোজা এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ শুক্রবার জোড়া রিলিজের আশা রয়েছে। গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর কাজও চলছে দ্রুত গতিতে। আপাতত কবি সুভাষ থেকে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। বেলেঘাটা পর্যন্ত কাজ কিন্তু শেষ প্রায়। রেলওয়ে সেফটির রিপোর্টও চলে এসেছে। তবে কি বেলেঘাটা পর্যন্ত গড়াবে মেট্রোর চাকা? পাশে তো খুবই জ্যাম জট, তার মানে ভালো হবে হাওড়া থেকে শিয়ালদা। সেটা পাবলিক অনেক দিন ধরেই চাইছিল যে যাতে হয়ে যায়, খুব ভালো। গাড়ির যা যানজট, পুলিশি যা হয়রানি, এই সব দিক থেকে মেট্রোটা সংযোগ হলে আমরা হাওড়ায় যেভাবে যেতে পারছি সেরকম শিয়ালদা থেকে পুরো অল ওভার মানে সেন্ট্রাল কলকাতাটাকে আমরা
ওদিকে সাউথ নর্থ সব দিকেই আমরা ভালোভাবে যাতায়াত করব। যেমনি আমরা বাস দিয়ে যাই, আধ ঘন্টার উপরে লেগে যায় খুব তাড়াতাড়ি হলেও, কিন্তু এটাতে অনেক কম সময় 10 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাই, মানে খুবই সুবিধা হবে। এইসব অঞ্চলগুলোতে এখন অনেক হসপিটাল আছে, সেগুলোতে যেতে সুবিধা হবে। এটা বিরাট, হ্যাঁ অফিস আছে প্রচুর, খেলার মাঠ আছে, স্টেডিয়ামে যারা খেলা দেখতে যাই আমরা, তাদের মধ্যে বিরাট সুবিধা হবে। মুখ্য সচিবকে কমিশনের তলব, আধিকারিকদের অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। অসম থেকে আমাদের নোটিশ পাঠাচ্ছে, এই পাঠাচ্ছে, ওই পাঠাচ্ছে, এসব করে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ভয় পাবেন না, সরকার আপনাদের পাশে আছে। নির্ভয় ভোটার তালিকার কাজ করুন। ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছে নজর রাখুন, কোনো ভুলভাল যেন না হয়। আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী। 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। শনিবার রাত 9টা, রবিবার রাত 9টা থেকে রবিবার রাত 9টা পর্যন্ত বন্ধ সেতু। স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।